2025 সালের 12ই জুন অ্যাভিয়েশন জগতের একটা কালো দিন হিসেবে বিবেচিত হবে। ওই দিন দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনারের ফ্লাইট AI-171 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করে। এই বিমানে ক্রু মেম্বার এবং পাইলট সহ মোট 242 জন উপস্থিত ছিলেন, যার মধ্যে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। কেউ কেউ বেশ কিছুদিন পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পর লন্ডনে ফিরে যাচ্ছিলেন নিজের কর্মস্থানে। কেউ বা স্থায়ীভাবে স্ত্রী এবং সন্তানদের নিয়ে লন্ডনের সংসার গোছানোর স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলেন। কেউ প্রিয়জনের সঙ্গে দেখা করতে চেয়ে প্লেনে চেপেছিলেন, আবার কেউ স্বামীর কাছে ফিরে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে দেখা স্বপ্নগুলো হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই সত্যি হতো, কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন 241 জন যাত্রী। প্লেনটা যখন টেক অফ করছিল তখন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু টেক অফের কয়েক সেকেন্ড পরেই প্লেনটা নিচের দিকে নামতে শুরু করে। সেই সময় পাইলট এটিসির কাছে মেডে কল করেছিলেন। তারপরই প্লেনটা মেঘালী নগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে। ঘটনাস্থলে প্লেনের 241 জন মানুষেরই মৃত্যু হয়। প্লেনের ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দনের মোট 9300 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। প্লেনটা যখন মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে, সেই সময় বহু মেডিকেল পড়ুয়া লাঞ্চ করছিলেন, যার মধ্যে এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 24 জন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আরও প্রায় 50 জন মানুষ। এছাড়াও মেডিকেল কলেজের হোস্টেলে কর্মরত বেশ কয়েকজন নিখোঁজ আছেন। গতকাল দুর্ঘটনার পর একটা সেলফি ভাইরাল হয়েছিল, যেখানে চিকিৎসক পরিবারের 5 জন সদস্যকে হাসি মুখে সেলফি নিতে দেখা যায়। এর মধ্যে স্বামী স্ত্রী এবং তাদের 3 সন্তান আছেন। ডক্টর কমি ব্যাসের স্বামী প্রতীক যোশী 6 বছর ধরে লন্ডনে ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী এবং সন্তানদের নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অবশেষে সেই দিনটা আসে যেদিন তারা সপরিবারে নতুন জীবন শুরু করার আশায় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান ফ্লাইট 171-এ ওঠেন। কেই বা জানত যে এটাই তাদের শেষ সেলফি হবে। তবে এই প্লেন অ্যাক্সিডেন্টে আশ্চর্যজনকভাবে বিশ্বাস কুমার রমেশ নামের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন। অ্যাক্সিডেন্টের পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আহমেদাবাদ সিভিল হসপিটালে ভর্তি করা হয়। তিনি জানিয়েছেন, প্লেনের বাম দিকের এমার্জেন্সি দরজার পাশে সিট নম্বর 11A-তে বসেছিলেন। প্লেনের এমার্জেন্সি দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি ঝাঁপ দেন, কিন্তু বিপরীত দিকে বিল্ডিং থাকায় ওই দিকে কেউ লাফ দিতে পারেননি। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছেন, যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, পাশাপাশি 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়ার এই প্লেনটাতে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপ এই প্লেন অ্যাক্সিডেন্টে হারানো প্রত্যেকটা ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি অ্যাক্সিডেন্টে আহতদের চিকিৎসার খরচও বহন করবে বলে জানিয়েছেন। এছাড়াও বিজে মেডিকেল কলেজের হোস্টেল তৈরিতেও সাহায্য করবে টাটা গোষ্ঠী। ভয়াবহ প্লেন অ্যাক্সিডেন্টের সঙ্গে উঠে আসছে নানা ধরনের প্রশ্ন। অভিজ্ঞ পাইলটের উপস্থিতি সত্ত্বেও কেন অ্যাক্সিডেন্ট এড়ানো গেল না? প্লেনের মধ্যে কি যান্ত্রিক গোলযোগ ছিল? এমন কি হয়েছিল যে সুন্দর আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও প্লেনটা টেক অফ করার জন্য প্রয়োজনীয় গতিতে উঠতে পারছিল না? টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক কী কারণে প্লেনটা লোকালয়ে ভেঙে পড়ল? বন্ধুরা, আপনারা অনেকে এই ঘটনাটা জানেন যে আজ থেকে 3 বছর আগে চীনে এমনই একটা বোয়িং প্লেনের সঙ্গে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল। বোয়িং কোম্পানির ত্রুটির কারণেই কি একটার পর একটা প্লেন দুর্ঘটনা ঘটছে? এত কিছুর পরেও কিন্তু পৃথিবীতে 40% বোয়িং কোম্পানির প্যাসেঞ্জার প্লেন ব্যবহার করা হয়। এমনকি 2025 সালের শুরুর দিকে, মানে জানুয়ারি মাসের 10 তারিখে কাতার থেকে একটা বোয়িং 787 ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যদিও টেক অফের একটু পরে আহমেদাবাদের প্লেনটার মতোই সেই প্লেনটাও অনেকটা নেমে যায়। সেই সময় পাইলট প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন, তবে কো পাইলট পরিস্থিতি সামলে দেন এবং সেই প্লেনটা ক্র্যাশ হওয়ার হাত থেকে রক্ষা পায়। সেই সময় বোয়িং কোম্পানির তরফে ঘটনার সম্পূর্ণ দায়ভার পাইলটের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যেমনটা আপনাদের আগেই বললাম, বোয়িং 878 ড্রিম লাইনারের 2 জন পাইলট ক্যাপ্টেন সুমিত এবং কো পাইলট ক্লাইভ কুন্দার দুজনেই অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ছিলেন। ক্যাপ্টেন সুমিতের মোট 8200 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং কো পাইলট ক্লাইভের 1100 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো আকাশ ভাতসা টুইট। এই ফ্লাইটটা আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করার আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল, তখন সেই প্লেনে উপস্থিত ছিলেন আকাশ ভাতসা নামের এক ব্যক্তি, যিনি টুইটের মাধ্যমে জানিয়েছিলেন যে দিল্লি থেকে টেক অফ করার আগে এই প্লেনের লাইট, এসি, ডিসপ্লে কোনো কিছুই ঠিকমতো কাজ করছিল না। প্লেনে টেকনিক্যাল গ্লিচ থাকা সত্ত্বেও সেটা আহমেদাবাদে আসে এবং কিছুক্ষণ পরে সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে পুনরায় টেক অফ করে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অনুমান করা হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার কারণেই প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। সেই সময় পাইলট এটিসির কাছে তৎক্ষণাৎ সাহায্যের আশায় 3বার মেডে কল করেছিলেন। তারপরই প্লেনটা লোকালয়ে ভেঙে পড়েছিল। ফ্লাইট এক্সপার্টদের মতে যান্ত্রিক গোলযোগের কারণেই হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তবে যেহেতু প্লেনটার গন্তব্য ছিল লন্ডন, তাই স্বাভাবিকভাবেই প্লেনে প্রচুর পরিমাণে ফুয়েল ছিল, যার ফলে প্লেনটা ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ফুয়েলে আগুন ধরে যায় এবং তীব্র বিস্ফোরণ হয়। ফ্লাইট টেক অফ করার পরে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বাইরে ছিল। বিশেষজ্ঞদের মতে যেখানে 16 সেকেন্ডের মধ্যে 787 এই মডেলের প্লেনগুলোর ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়ে যায়, সেখানে এই প্লেনটার ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়নি। ফ্লাইট এক্সপার্টদের মধ্যে অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর কারণটা সামনে আসলে হয়তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এক্সপার্টদের একাংশের মতে ফ্লাইটের ডানায় থাকা ফ্ল্যাপ সঠিকভাবে খোলেনি। ফ্ল্যাপের কাজ হলো কম গতিতে বিমানকে সঠিক উচ্চতায় নিয়ে যাওয়া। সেই জন্য একে সেকেন্ডারি ফ্লাইট কন্ট্রোলার বলা হয়। এই ফ্ল্যাপে কোনো সমস্যা হলে প্লেনের সঠিক উচ্চতায় ওঠানো বা ল্যান্ড করতে সমস্যা হয়ে থাকে। প্লেন ক্র্যাশের সম্ভাব্য কারণগুলোর মধ্যে ডাবল ইঞ্জিন ফেইলিওরের কথা উঠে আসে, যদিও এটা একটা বিরল ঘটনা। আবার কিছু কিছু এক্সপার্ট পাখির সাথে সংঘর্ষের কথাও জানিয়েছেন, কারণ এর আগেও আহমেদাবাদ এয়ারপোর্টে এই ধরনের ঘটনা দেখা গেছে। হয়তো পাখির ধাক্কায় প্লেনের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। যদিও সবটাই অ্যাক্সিডেন্টের পরে আসা ভিডিও ক্লিপগুলো দেখে অনুমান করা হচ্ছে। প্লেন অ্যাক্সিডেন্টের পরে ইতিমধ্যে ডিজিটাল ভিডিও রেকর্ডারের খোঁজ পাওয়া গেছে। ধ্বংসস্তূপ থেকে দুর্ঘটনাগ্রস্ত প্লেনের একটা ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, আরেকটার খোঁজ চলছে। যেহেতু ব্ল্যাক বক্সের ভিতরে ফ্লাইট ডেটা রেকর্ডার থাকে, তাই দুটো ব্ল্যাক বক্স উদ্ধার করার পরে পুরো ব্যাপারটা স্পষ্ট হবে বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারীরা এই সমস্ত সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন। বোয়িং কোম্পানি এবং আমেরিকা সরকারের তরফে জানানো হয়েছে যে তারা তদন্তে সমস্ত রকম সাহায্য করবে। তবে আপনারা কি জানেন, 2021 সালে বোয়িং কোম্পানির উপরে ফ্রড কেস করা হয়েছিল, যেখানে কোম্পানির তরফে স্বীকার করা হয়েছিল যে তাদের ফ্লাইট 737 ম্যাক্সকে ফ্লাই করানোর সম্মতি পাওয়ার জন্য তারা আমেরিকার অ্যাভিয়েশন টিমকে ভুল তথ্য দিয়েছিল, যার জন্য পরবর্তী সময়ে বোয়িং কোম্পানিকে $2.5 বিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। এটা শোনার পরে আপনাদের কি মনে হয়, বোয়িং কোম্পানি কোনো ভুল থাকলে তারা সেটা মেনে নেবে? তারা ঠিক কোনো না কোনোভাবে নিজেদের দিক থেকে দায় ঝেড়ে ফেলবে, কারণ যাত্রীদের সুরক্ষা তাদের প্রারম্ভিক উদ্দেশ্য নয়, তাদের প্রাথমিক উদ্দেশ্য হলো প্রফিট করা। ঠিক সেই কারণেই খেয়াল করলে দেখবেন, যখনই মানুষ কোনো বড় বিপদে পড়ে, তখন মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এয়ারলাইন্স কোম্পানিগুলো প্লেনের ভাড়া হঠাৎ করেই 3-4 গুণ বাড়িয়ে দেয়। সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলা এর সব থেকে বড় উদাহরণ। শুধুমাত্র ক্ষতিপূরণ দিলেই কিন্তু সমস্ত দায় থেকে নিস্তার পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে প্লেনগুলোর ভিতরে যান্ত্রিক সমস্যা থাকার পরেও সেগুলো মেরামত করা হয় না। একবার ভেবে দেখুন তো সেই মানুষগুলোর কথা যারা এই ধরনের প্লেন দুর্ঘটনায় তাদের প্রিয়জনদের হারিয়েছেন। আমাদের প্রত্যেকের এয়ারলাইন্স কোম্পানিগুলোর এই ধরনের ভুলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো প্যাসেঞ্জারকে প্রাণ হারাতে না হয়। সো বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে, এই প্লেন অ্যাক্সিডেন্টের পিছনে কি কারণ থাকতে পারে? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।